ওয়াশিংটনের কঠোর পরিণতির হুঁশিয়ারি তেহরানের, পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির মামলার সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার, আছেন ডিবি হেফাজতে। ভোটে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি নেতাদের। জুলাই হত্যাযজ্ঞের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল, বললেন প্রধান উপদেষ্টা। বিচার বিভাগের পৃথক সচিবালয়ে গুরুত্ব সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ। শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র, বিএনপির সঙ্গে মার্কিন প্রতিনিধির সাক্ষাৎ। অংশগ্রহণমূলক ভোট চায় জাপান, জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত। এবং কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বাজেট অনুমোদন। দুর্বল প্রতিষ্ঠানের কারণে বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন অর্থ উপদেষ্টা। ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। 2 সপ্তাহ সময় নেয়ার 2 দিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। দেশটির 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করেছেন ট্রাম্প। আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঙ্কার দিয়েছে ইরানও। ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে দেশটি। রবিবার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব, হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ বিভিন্ন এলাকা। ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরো বড় হামলার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদীদের দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করতে হামলা চালানো হয়েছিল। এই অভিযানের নাম দেয়া হয় অপারেশন মিডনাইট হ্যামার। মার্কিন বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। History will record that President Trump acted to deny the world's most dangerous regime, the world's most dangerous weapons. 3টি পরমাণু স্থাপনায় হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন। ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের। পর্যবেক্ষণ সংস্থাও পারমাণবিক স্থাপনার আশেপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো আলামত পায়নি। মার্কিন হামলাকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিক ও সেনা এখন হামলার বৈধ লক্ষ্য বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের জনগণের বিরুদ্ধে একটি বিপজ্জনক সামরিক অভিযান ও আগ্রাসনের পথ বেছে নিয়েছে। এই কাজের দায়ভার ট্রাম্প প্রশাসনকে একাই বহন করতে হবে এবং এর কঠিন পরিণতি কেবলমাত্র যুক্তরাষ্ট্রকেই ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী বাহিনী বলেছে, তারা ওয়াশিংটনকে এমনভাবে পাল্টা জবাব দেবে যে তারা অনুশোচনা করতে বাধ্য হবে। এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। কৌশলগত প্রণালীটি বন্ধের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। বাণিজ্যিক বিশ্লেষক বলছেন, এর সিদ্ধান্ত কার্যকর হলে প্রথম সপ্তাহে জ্বালানি তেলের দাম 80% পর্যন্ত বাড়তে পারে, যার প্রভাব পড়বে বাংলাদেশের শিল্প কারখানা সহ সব খাতে। যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান।
এরই মধ্যে পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত প্রণালীটির বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসমাইল কাউসারি জানান, যুক্তরাষ্ট্রের হামলা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির বাজারে নৈরাজ্য দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম সপ্তাহেই তেলের দাম ৮০% পর্যন্ত বেড়ে যেতে পারে। ৩৪ কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। আরপিজিসিএল এর তথ্য বলছে, হরমুজ প্রণালী দিয়ে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৪৮৭ কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ২৬৭ কার্গো কাতার থেকে এবং ওমান থেকে এসেছে ১২২ কার্গো, অর্থাৎ চাহিদার ৮০% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থবছরেও ৫৬ কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে ৪৬ কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। বিপিসির তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে বছরে প্রায় ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়। হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত, এডেন ও আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব। তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি। যারা আমরা সদা সর্বদা নির্ভরশীল এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপরে, সেটা গ্যাস হোক কিংবা লিকুইড ফুয়েলই হোক, আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের সম্ভাবনা আছে। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলে প্রায় ২০% পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় ৭০%-ই ভোক্তা দক্ষিণ এশিয়া। ফরহাদুর রহমান, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প সংঘাত আরও উস্কে দিয়েছেন বলে মনে করছেন মার্কিনরা। যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার বদলে উল্টো মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে যাওয়ায় অনেক হতাশ। কংগ্রেসের অনুমতি না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বেগ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উচ্চ সতর্ক অবস্থায় আছে। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে হামলার পর রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন সফল হয়েছে মার্কিন সেনাদের অভিযান। হুমকি দেন শান্তি প্রতিষ্ঠা না হলে আরও হামলার। ট্রাম্পের দেয়া ভাষণ গুরুত্ব সহকারে দেখেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় হতাশা প্রকাশ করেন অনেকেই। লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা বলেন, হামলার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আমি অবাক নই, বরং হতাশ, কারণ ট্রাম্পের মতে তিনি আমেরিকা ফার্স্ট পরিকল্পনায় ছিলেন। আমাদের সেনাদের এমন একটি যুদ্ধে পাঠানো আমার মতে অপ্রয়োজনীয়। আমার কাছে মনে হয় এটি পূর্ব নির্ধারিত ছিল। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি যা বলেছিলেন এটি তার বিপরীত। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকান নাগরিকদের পাশ কাটিয়ে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোমা হামলা ইরানে করেছেন, এটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টো। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উচ্চ সতর্কাবস্থায় আছে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনেও সরকারি ভবনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগ জানিয়ে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ঢাকা। রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র শাহ আসিফ রহমান। আগামী সপ্তাহের শুরুতেই দেশে ফিরবেন ইরানে আজকে বাংলাদেশিদের প্রথম দল। এরপর পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের পরিস্থিতি একটি ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে। যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে
প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। এদিকে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় শঙ্কিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এমন আচরণে অবাক নন তারা। বলছেন, নিজেদের কর্তৃত্ব ফলাতে কখনোই কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না আমেরিকা। যুদ্ধের তীব্রতা বাড়াতে কিনা তা এখন ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে বলেও মনে করেন তারা। তবে বন্ধু রাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা না পেলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। জুম্মান সাদিক, জ্যাভলিনের রিপোর্ট। ইসরায়েল ইরান চলমান সংঘাতে এবার আনুষ্ঠানিকভাবেই নিজেদের জড়িয়ে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নেয়ার পর দুদিনের মাথায় ইরানের 3 স্থাপনায় হামলার ঘটনায় খুলে গেছে অনেক ভয়াবহ সমীকরণের গতিপথ। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অপ্রত্যাশিত আচরণের ফলাফল হতে পারে ভয়াবহ। তবে অবাক হননি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, নিজেদের আধিপত্য ধরে রাখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এমন একাধিক ঘটনার কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে তৈরি হচ্ছিল বা তৈরি হয়, সেটার সাথে খুব অসঙ্গতিপূর্ণ নয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য পৃথিবী জুড়ে, সেটা তারা কায়েম করতে চায়। হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের সমঝোতাকারী হিসেবে বৈধতা হারিয়েছে ওয়াশিংটন। জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হতে পারে ইরানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন, সে পথে হাঁটার আগে ইরানকেও পরবর্তী ঘটনা প্রবাহের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রায় 40,000 সেনা মোতায়েন করা রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, স্থল নৌ সবকিছু মিলিয়ে। সেখানে যদি আক্রমণ করতে চায় ইরান, হয়তো সেটা তুলনামূলকভাবে সহজ টার্গেট হবে এবং সেক্ষেত্রে মার্কিন জনগোষ্ঠীর কাছে কিছুটা হলেও জনপ্রিয়তা হারাবে ট্রাম্প। কিন্তু এটা পাল্টাপাল্টি চলার জায়গাটাই কিন্তু ইরানকে অবশ্যই বিবেচনা করতে হবে। সামরিক নয়, মৌখিক নিন্দা আর কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকতে পারে ইরানের মিত্রদের সহযোগিতা। তাই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। ইরানকে সমর্থন দিয়ে, ইরানকে মানে সাহায্যে সামরিক কোনো হবে বলে আমার মনে হয় না। তার মানে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক বা একটা কূটনৈতিক চেষ্টা হয়তো হতে পারে। সহযোগী দেশগুলো আসলে কি ভূমিকা নেবে, কতটা তারা চাইবে যে না এখন ইরানের একটা সমঝোতায় আসা উচিত বা আলোচনায় বসা উচিত, নাকি তারা ইরানকে কিছুটা হলেও মদত দেবে যে না ঠিক আছে তোমরা পাল্টা জায়গাটায় যাও। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো যেখানে আছে সেখানে টার্গেট গুলো চিহ্নিত, সেখানে যদি আবার আক্রমণ করে অথবা ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্যের ভিত্তিতে অন্যান্য যদি আক্রমণ করে, তাহলে অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো খুব একটা ভূমিকা রাখতে পারবে। তবে আগামী 48 ঘন্টা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন বিশ্লেষকরা। তিনি এক ধরনের একটা প্রস্তুতি মানসিক। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক সিইসি AKM নুরুল হুদাকে গ্রেফতার করছে পুলিশ। উত্তরা থেকে স্থানীয় জনতা ধরে পুলিশে দিলে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। বিতর্কিত নির্বাচনের অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 সিইসি ও 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। একই সঙ্গে ভোটে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে অভিযোগ করেছে দলটির নেতারা। বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেফতার হলেন সাবেক সিইসি KM নুরুল হুদা। রোববার সন্ধ্যায় উত্তরা থেকে স্থানীয় জনতা ধরে পুলিশে দেয় তাকে। পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সাবেক সিইসিকে। পুলিশ বলছে, শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলার 9 নম্বর আসামি KM নুরুল হুদা অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়, নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে। তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। এর আগে সকালে বিতর্কিত 3 নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি দেয় বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দেয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করে দলটি। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়
এবং দুটি অভিযোগ আমরা আপনাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারদের এই যে অভিযোগটা আমরা দিলাম ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 সিইসি ও 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। এই মুহূর্তে রাজধানীর মিন্টু রোডে আছেন রিপোর্টার আতাউর কাউসার। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, সাবেক প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারের যে বিষয়টি জানা গেছে যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে আছি গোয়েন্দা কার্যালয়ের সামনে মিন্টো রোড। এখনো পর্যন্ত তাকে এই গোয়েন্দা কার্যালয়ে আনা হয়নি। আমরা গোয়েন্দা কার্যালয়ে কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদের জানিয়েছেন যে তারাও এমনটি শুনেছেন যে হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদের কোন টিম কোথা থেকে গ্রেফতার করেছে বা কত দূরে আছে, কখন নাগাদ তাকে নিয়ে আসা হবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য তারা দিতে পারেননি। আপনারা জানেন যে 2024-এর যে জাতীয় সংসদ নির্বাচন, সে জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রধান হিসাবে কাজী হাবিবুল আউয়াল তিনিও প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন এবং প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছিল পুরো দেশ জুড়েই। যদিও সেই সময় আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ ছিল না বিধায় তার বিরুদ্ধে নানান সমালোচনা থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করতে পারেনি। বর্তমানে পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজ আপনারা জানেন যে একটি মামলা হয়েছে এবং মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ সাবেক প্রধান 3 নির্বাচন কমিশনার তাদেরকেও আসামি করা হয়েছে, যার প্রেক্ষিতে আজ সন্ধ্যার কিছু পরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে। এবং উত্তরা পশ্চিম থানা এলাকায় আমরা কথা বলেছি, পশ্চিম থানার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের থানা এলাকা থেকে তাদের সহযোগিতায় নুরুল হুদাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, যা নিয়ে পরবর্তীতে একটি ব্রিফিংও করা হয়েছিল গোয়েন্দা কার্যালয়ে এবং সেখানে জানানো হয়েছিল যে ভুয়া নির্বাচন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এর কিছু পরে রাত 10টার কাছাকাছি সময়ে আমরা জানতে পারি যে তার পরবর্তীতে যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন কাজী হাবিবুল আউয়াল, তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তাকে আনা হবে গোয়েন্দা কার্যালয়ে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন থানাতেও যোগাযোগ করার চেষ্টা করেছি যে কোন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে। তো যে থানাগুলোতে আমরা যোগাযোগ করেছি তারা অস্বীকার করেছেন। তো এক্ষেত্রে আসলে তাকে ডিবি কার্যালয়ে আনা হলে পরবর্তীতে আমরা নিশ্চিত হতে পারবো যে তাকে ডিবি কার্যালয়ে ঢোকানো হয়েছে এবং তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছিল। তো এই ছিল গোয়েন্দা কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টো রোড থেকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি দল আবেদন করেছে। রবিবার নিবন্ধনের আবেদন জমা দিয়ে শাপলা প্রতীক চায় জাতীয় নাগরিক পার্টি। নিরপেক্ষতার ভিত্তিতে সিদ্ধান্তের আহ্বান জানিয়ে ভোটে জয়ের আশা প্রকাশ করেন নেতারা। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। এদিন নিবন্ধনের আবেদনের হিড়িক পড়ে। উৎসব মুখর পরিবেশ তৈরি হয় বিভিন্ন দলের নেতাকর্মীর পদচারণায়। আত্মপ্রকাশের প্রায় 4 মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসে জাতীয় নাগরিক পার্টি। প্রতীক হিসেবে শাপলা চান নেতারা, বলেন আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবেন তারা। আমরা প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যাতে কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়। দলের প্রতীক হিসেবে আমরা শাপলা চেয়েছি। আমরা আশা করব নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তাদের দলের প্রতীক হিসেবে, আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা আমাদেরকে বরাদ্দ প্রদান করবে। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন দল জনতা পার্টি বাংলাদেশ নিবন্ধনের আবেদন জমা দেয় নির্বাচন কমিশনে। হাতি প্রতীক চেয়েছে নির্বাচনের জন্য। দলের নেতারা জানান মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণ অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন তারা। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিনিময়ে আগামী দিনের বাংলাদেশের যে পথ চলা এবং আগামী দিনের বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা সকল শর্ত প্রতিপালন করেছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন আমরা পাবো। এটা আমাদের ঐকান্তিক আশা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জনতার দল চাবি প্রতীকে নিবন্ধন চেয়েছে নির্বাচন কমিশনের কাছে। আমাদের দলকে নিবন্ধন দিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতির একটা সুষ্ঠু ধারা
চালু করার জন্য সহযোগিতা করবেন। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা তৈরি করার জন্য আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছি। নির্বাচন কমিশন জানিয়েছে সব মিলিয়ে প্রায় 150 আবেদন জমা পড়েছে নতুন দলের নিবন্ধনের জন্য। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাক বসন। পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডন বৈঠকের পর স্বস্তি ফিরেছে দেশের রাজনীতিতে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, আলোর পথে যাত্রায় দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসিয়ান। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। মতপার্থক্য থাকবেই, তবে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা নিয়ে কাজ চলছে। সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিকক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি। মতপার্থক্য থাকবে, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে হাঁটতে হবে আলোর পথে। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে না, পাল্টানো মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচারাল কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। জাতি গঠনের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে বিএনপি কাজ করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনচির সঙ্গে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক শেষে কথা বলেন নেতারা। রবিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে, নেতাদের ফাঁসি, অফিস বন্ধ, আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া শিল্প, বাণিজ্য, ব্যবসা কিভাবে দুই দেশ একসঙ্গে কাজ করবে তা নিয়েও কথা হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম, নির্যাতন, নিপীড়ন চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার টিমের সঙ্গে প্রথম বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের মানুষের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি তাকে।
চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। সফরে দলের দায়িত্বশীল নেতারা রয়েছেন। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেবে বিএনপির প্রতিনিধি দল। জানান, সেখানে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক নানা বিষয়ে আলাপ হওয়ার সুযোগ তৈরি হবে। এছাড়া কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সফরে আমাদের চীনের উচ্চ পর্যায়ের কিছু কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দেখা হবে এবং দুই দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি চীন এখন অনেক বড় অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা দেশ এবং চীনের এই অর্থনৈতিক যে শক্তি, এই শক্তিকে আমরা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আমরা সেটাকে সহযোগিতা নিতে পারবো। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে দীর্ঘ আলোচনায় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলোর নিজস্ব ফোরামে আলোচনার জন্য 2 দিন মুলতবি করা হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠক। জুলাই মাসের মধ্যে ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে দ্বিতীয় দফার আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। বেলা 11:30টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল 5টায়। দীর্ঘ আলোচনায় কোনো বিষয়েই ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3 দল বাদে অন্যরা একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে আলোচনার জন্য 2 দিন বৈঠক মুলতবির কথা জানান তিনি। বিএনপি, এলডিপির একটি অংশ এবং এনডিএম, এই 3টি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়েছে তারা ভিন্ন ভিন্ন কারণে তাদের মতভিন্নতা আছে। উচ্চকক্ষ কিংবা ধরুন এনসিসি গঠনের প্রশ্ন বা এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান গঠনের প্রশ্ন, তখন এগুলো আলোচিত হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বেশিরভাগের এক বক্তব্য থাকলেও সংবিধানের মূলনীতি নিয়ে 2 মেরুতে রাজনৈতিক দলগুলো। বামজোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে 72-এর সংবিধানের মূলনীতিকে বহাল রাখতে হবে। ধর্মনিরপেক্ষতা, এই ধরনের যে আমাদের নীতিগুলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে অব্যাহত রাখা দরকার। 4 মূলনীতি বাদ দিয়ে অন্য কিছু আমরা গ্রহণ করতে পারি না, কারণ এটা বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তির বাইরে কোনো কিছু হলে এই ঐক্যমত্য আসলেই হবে না। তবে বিএনপি, জামায়াত 5ম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে। 72-এর মূলনীতি নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপিও। একজন স্বৈরাচারী হয় প্রধানমন্ত্রীর হাত পা বাঁধা ঠিক নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। 72-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই 4টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম ছিল আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা, এগুলা ছিল। সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। 5ম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত প্রথম ধাপে 45টি অধিবেশন শেষে চলতি মাসে 2 তারিখে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারে ঐক্যবদ্ধ জাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন তিনি। বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স ডের আয়োজনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আয়োজনে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেন বাংলাদেশের আইনজ্ঞরা। বক্তব্য রাখেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল। সেমিনারে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রয়োজনীয়তা আবারও তুলে ধরেন প্রধান বিচারপতি। I reiterate with utmost urgency the need for establishing a separate secretariat for the judiciary. সম্মতি জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, হস্তক্ষেপ, জবাবদিহিতা, স্বাধীনতা নিশ্চিত করবে পৃথক সচিবালয়। A separate secretariat would grant the judiciary the structural autonomy to adjudicate without external pressure. It is also commendable that as part of the reforms, the Supreme Judicial Council has been made fully operational, ensuring judicial accountability and independence. প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে জুলাই শহীদ, আহতরা যে সুযোগ তৈরি করে দিয়েছে তা হাতছাড়া করা যাবে না। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধীদের বিচারে জাতি ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। The sole way to discharge this burden is to ensure justice for the heinous crimes against the humanity committed during the months of July and August of 2024. Today, the nation stands united in its determination to hold the perpetrators accountable. In pursuit of this goal, 2 international crimes tribunals have been established to investigate and prosecute the crimes against humanity that occurred in July-August 2024. These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process. এ সময় বিচার বিভাগকে স্বাধীনভাবে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The fate of these crucial aspirations and initiatives depends entirely. নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আত্মত্যাগে বলিয়ান দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দেশের বিস্তীর্ণ জলসীমানার অতন্ত্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সদস্য হিসেবে এই বাহিনীতে নতুন আরও যুক্ত হলেন 52 জন নবীন কর্মকর্তা। রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরুতে প্রধান অতিথি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে নবীন কর্মকর্তাদের একে একে 8টি প্লাটুন সালাম জানান সেনাপ্রধানকে। দীর্ঘ প্রশিক্ষণে কঠোর অনুশীলনের পর 44 জন মিডশিপম্যান এবং 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে এবার কমিশন পান। মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণের সর্বোচ্চ মান অর্জনকারী চৌকস ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে সেনাপ্রধান তার বক্তব্যে সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। এই সময় কঠোর সাধনায় স্বপ্ন ছুঁতে পারায় উচ্ছ্বাস জানান নবীন অফিসাররা। অনেক ভালো লাগছে, দীর্ঘ 3 বছর কষ্ট করেছি, এখন দেশের জন্য কাজ করছি, তাই ইনশাআল্লাহ আমার দেশ এবং আমার নৌবাহিনীর প্রতি কাজ করে যেতে চেষ্টা করব। আমার মেয়ে আজকে দেশের জন্য কিছু করতে পারবে, এই জন্য আমার কাছে খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে। আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে ঐতিহ্য অনুযায়ী প্রধান অতিথির উপস্থিতিতে নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। ফেরদৌসী, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে আগামী 29 জুন। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের এটাই প্রথম মামলা যার মূল বিচার শুরু হতে যাচ্ছে। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় 4 আসামি পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেবেন তারা। এর আগে সকালে গ্রেফতার 4 পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার
পলাতক 4 আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই মামলায় পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। সাবেক এমপি শামীম ওসমানের 29 ব্যাংক হিসাব সহ স্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জাভেদের 3 সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। খেলবো সকল অশুভ শক্তির বিরুদ্ধে, আমরা খেলবো সকল সন্ত্রাসের বিরুদ্ধে। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বিগত সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অর্থ পাচার অভিযোগে তার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এই আসামি তার সম্পদ বেহাতের চেষ্টা করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি সম্পদ জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। রোববার সেই আবেদনে সাড়া দিয়ে প্রায় 13 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন সাবেক এমপি জনাব শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত জব্দ করেছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাতে স্থিতির পরিমাণ প্রায় 13 কোটি টাকার মতো ছিল। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 3 সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 3 সন্তান তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এদিন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সন্তান সুপ্রিয় ভট্টাচার্যের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং 3 কোটি টাকার বেশি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। গতানুগতিক বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা বলেন, পুরনো পথে হাইওয়ে হয়। রবিবার বিকেলে সচিবালয়ে বাজেট অনুমোদন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্বল প্রতিষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্মের উপর ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার। টাকা প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা। এবার সংসদ না থাকায় রোববার সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদেই অনুমোদন পেল বাজেট। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। অন্য যে কোনো সময়ের তুলনায় বাজেট ঘাটতি কম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বর্তমান সরকার প্রায় $230 কোটি পাচ্ছে। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। এবারের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কালো টাকা সাদা করার সুযোগ। এটি আর থাকবে না বলে জানানো হয়। এ সময় সুইস ব্যাংকের টাকা কিভাবে গেল তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানান উপদেষ্টা। তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30% রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দিবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না। এটা চিন্তার উদ্বেগ করে আর কি, সুইস ব্যাংকে করে টাকা চলে গেল। তবু কিন্তু আমরা দেখছি সিরিয়াসলি, আমরা ওইটা আলাপ করেছি, এসিসি দেখবে, ব্যাংক দেখবে এবং অন্য হিসেবে আমরা দেখছি। নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ঈদের নতুন টাকা পেতে কড়াকড়ি হলেও এখন বরং কড়কড়ে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রোর টিকিট, সিআরএম জমা নিচ্ছে না আমানত। ভোগান্তির 3 সপ্তাহেও টনক নড়ছে না কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। জানালো, নতুন টাকা শনাক্তকরণে সফটওয়্যার আপডেট সময় লাগবে আরও অন্তত 15 দিন। শরীফ রুবেলের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। ঈদের আগে 1 জুন বাজারে 20, 50 ও 1000 টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না, কিন্তু এখন নতুন নোট যেন নতুন এক ভোগান্তির নাম। টিকিটের জন্য মেট্রো রেলের ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা। নতুন নোট দিয়েছিলাম, সেটা সাথে সাথে ব্যাগ দিয়ে দিয়েছে মেশিন, টিকিট কাটা যায় না। পবিত্র ঈদুল আজহার আগে এই নোটটি বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু মানুষের অভিযোগ আছে মেট্রো রেল স্টেশনে এই নোট দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। তার সত্যতা যাচাইয়ে মতিঝিল মেট্রো রেল স্টেশনে সময় টেলিভিশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে 50 টাকার নোট দিয়ে মেট্রো রেলের ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে গেলে বারবারই ফিরে আসে নতুন নোটটি। টিকিট না কিনেই ফিরতে হয় সময় টেলিভিশনকে।
অসুবিধা শুধু মেট্রোতে নয়, ক্যাশ রিসাইলিং মেশিন বা সিআরএম মেশিনে আমানত জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। এটিএমে জমা দিতে আসছি, টাকাটা জমা দিতে পারিনি, বারবার এই অ্যাকাউন্ট দিতে হয়, আইডি কার্ড দিতে হয়, একটু ভোগান্তি হয়। নতুন নোট শনাক্ত করার জন্য মেশিনগুলোর সফটওয়্যার আপডেট না থাকায় এই ভোগান্তি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে সংকট সমাধানে কাজ চলছে। কোম্পানিগুলোর কাছে তারা অলরেডি যোগাযোগ করছে এবং তারা কোডিংয়ের কাজটা সম্পূর্ণ করছে। নতুন নোট বাজারে ছাড়ার আগেই এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত ছিল বলে মত ব্যাংক খাত সংশ্লিষ্টদের। সেন্ট্রাল ব্যাংক নোটগুলো ছাপানোর আগে তার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করবে না। আগামী আগস্টে সব ধরনের নতুন টাকা বাজারে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পর্তুগালে আগাম ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে ফের অভিবাসন ইস্যুতে শক্ত অবস্থানে মধ্য ডানপন্থী সরকার। প্রক্রিয়াধীন আবেদনের দ্রুত নিষ্পত্তি করে প্রত্যাখ্যাত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো, জাতীয়তা আইন আরও কঠিন বা সময় সাপেক্ষ করার পাশাপাশি নানা পরিবর্তনের দিকে হাঁটছে সরকার। এছাড়া নানা ক্ষেত্রে বর্ণবাদী আচরণ বা হামলার ঘটনায় আতঙ্কিত দেশটিতে বসবাসরত অভিবাসীরা। লিসবন থেকে তারিকুল ইসলাম আশিকের রিপোর্ট। বিরোধী দলগুলোর অনাস্থায় আগাম ভোটে আগের বারের থেকে বেশি আসন নিয়ে পুনরায় লুইস মন্টিনিগ্রো নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী জোট এডি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেয় গত 18 জুন। গত বছর ক্ষমতায় এসেই অভিবাসন আইনে নানা পরিবর্তন আনা সরকার এবারও তাদের পরিকল্পনায় অগ্রাধিকার দিচ্ছে অভিবাসন ইস্যুকে। সীমান্তে আরও কড়াকড়ি আরোপ, প্রক্রিয়াধীন আবেদনের দ্রুত নিষ্পত্তি করে প্রত্যাখ্যাত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো ও জাতীয়তা আইন পর্যালোচনার মতো নানা ইস্যু রয়েছে তাদের প্রস্তাব ও পরিকল্পনায়। অন্যদিকে উদারপন্থী সোশ্যালিস্ট পার্টি থেকে 2টি আসন বেশি নিয়ে বিরোধী দলেও কট্টর ডানপন্থী দল সেগা। তারাও অভিবাসীদের পরিবারের সদস্যদের ভিসা বন্ধ, অভিবাসীদের জন্য পুলিশের বিশেষ ইউনিট গঠন বা নাগরিকত্ব আইন 5 বছর থেকে 10 বছর করার মতো নানা প্রস্তাব রাখছে পার্লামেন্টে। তাদের প্রস্তাব ও সরকারের নানা পরিকল্পনা পার্লামেন্টে পাশ হলে আরও কঠিন হতে পারে পর্তুগালের অভিবাসন। অন্যদিকে জেনোফোবিয়া, ইসলামোফোবিয়ার মতো বিষয় বাড়ার পাশাপাশি সম্প্রতি নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার অভিবাসীদের মধ্যে বাড়ছে অস্বস্তি। আমরা যখন থেকে পর্তুগালে এসেছি আমরা তখন পর্তুগালকে দেখেছি ভিন্ন রকম ভাবে। পর্তুগাল ছিল চমৎকার ওয়েলকামিং ইমিগ্রেন্টদের জন্য এবং এদের নীতিটাও ছিল অসম্ভব সুন্দর। বর্তমানে আসলে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে নীতিতে বেশ কিছু পরিবর্তন এসছে। গভর্নমেন্ট হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী আইন চেঞ্জ করতেই পারে, অভিবাসীদের বিরুদ্ধে হোক পক্ষে হোক করতে পারে, কিন্তু আমরা যে ইনসিকিউর ফিল করছি এখন সেটা অকল্পনীয়। সম্প্রতি অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে অস্ত্রের মুখে ডাকাতির মতো ঘটনা। গত 13 জুন স্ত্রী ও সন্তানদের সামনেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাহবুবুল আলম। গত 1 দশকে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি পর্তুগালে বসবাসরত অভিবাসীরা। বর্ণবাদী আচরণ বা জেনোফোবিয়ার বাড়ার পাশাপাশি সরকারি নানা পদক্ষেপেও চাপে রয়েছেন তারা। সেই সাথে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক অভিবাসী। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিভিন্ন অভিবাসী কমিউনিটির। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দীর্ঘ 25 বছর পর ইতালির শিল্পনগরী ফরলিতে বাংলাদেশ কমিউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই কমিউনিটির নির্বাচনে শতকরা 95% প্রবাসী বাংলাদেশি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান নির্বাচিত হন। নির্বাচিত নেতারা শহরটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অঙ্গীকার করেছেন। এই নির্বাচনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের নিয়ে উল্লাসে মেতে ওঠেন সবাই। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বিক্ষোভ হয়েছে। দেশটির বামপন্থী দলগুলো এই বিক্ষোভ করে। কূটনৈতিকভাবে আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠায় ইরান ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ইস্যুতে বিজেপি সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানে মুখরিত কলকাতার রাজপথ। রোববার পশ্চিমবঙ্গের রাজধানী শহরটিতে এভাবেই প্রতিবাদে সামিল হন শত শত মানুষ। শহরের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে প্রতিবাদ মিছিল এগিয়ে যায়। শুধু তাই নয়, বামপন্থী দলগুলোর আয়োজিত প্রতিবাদ মিছিলে পোড়ানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলো। এই আন্দোলনের উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে মার্কিনদের যুদ্ধনীতির প্রতি প্রতিবাদ। যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েল তাদের সহায়তায় ইরানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এদিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে দুই দেশকে কূটনৈতিকভাবে আলোচনার মধ্য দিয়ে শান্তিতে ফেরার আহ্বান জানান তিনি। এর আগে ইরান ইসরায়েল ইস্যুতে মোদী প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন সোনিয়া গান্ধী। গণমাধ্যমে লেখা নিবন্ধে ভারতের দীর্ঘদিনের বন্ধু ইরানের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানান কংগ্রেস নেত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। জয়ের স্বপ্ন নিয়ে গল থেকে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গল টেস্ট ড্র হওয়ার আক্ষেপ থাকলেও ব্যাটার আর স্পিনারদের পারফরমেন্স আশাবাদী করছে টাইগারদের। এদিন অনুশীলন করেনি দল। বিশ্রাম আর নিজেদের কাজে সময় কাটিয়েছেন ইবাদত, মমিনুল, বিজয়েরা। জ্বর থেকে সেরে ওঠায় কলম্বো টেস্টের জন্য প্রস্তুত মেহেদী হাসান মিরাজ। কলম্বো থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান সুমল। গলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সঙ্গে গল থেকে কিন্তু একেবারে খারাপ স্মৃতি নিয়ে বাংলাদেশ দল কলম্বোতে আসেনি। বাংলাদেশ দল তাদের দ্বিতীয় টেস্ট এবং ওয়ানডে খেলতে কলম্বোতে এসে পৌঁছেছেন। তারা অবস্থান করছেন সিনেমেন্ট গার্ড হোটেলে এবং কি বাংলাদেশ দলকে আজকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে যেহেতু ট্রাভেল করেছে এবং ক্রিকেটাররা, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু তারা একেবারেই বিশ্রামে কাটিয়েছেন নিজেদের মতো করে, যে যার মতো ঘোরাঘুরি করেছেন। আমরা দেখেছি মমিনুল হক, ইবাদত কিংবা এনামুল হক, বিজয়, তারা কিন্তু হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করেছেন। বাংলাদেশ দলের কথা যদি বলি, বিশেষভাবে বলতে হয় দারুণ একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যেহেতু গলের মাটিতে ড্র করে এসেছে বাংলাদেশ দল। এর 12 বছর আগে কিন্তু গলের মাটিতে ড্র হয়েছিল, সেটাও বাংলাদেশ ড্র করেছিল 2013 সালে যে ম্যাচে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা, শান্তর কথা বলতে হয়, মুশফিকের কথা বলতে হয়, লিটন দাস দারুণ রান করেছেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে এসে সাদমান রান করেছেন, যেই টপ অর্ডার নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল। মমিনুলের জন্য একটু চিন্তার কারণ দুই টেস্টে তাকে যেইভাবে আসলে ব্রেড করা হয় কিংবা তার কাছ থেকে যতটা প্রত্যাশা করা হয় সেই অনুযায়ী কিন্তু পারফরমেন্স পাওয়া যায়নি। তবে মমিনুল নিশ্চয়ই এই ম্যাচে তার প্রমাণ দেবেন। কলম্বোর ক্রিকেটের কথা যদি বলি, কলম্বোতে বাংলাদেশ দলের পুরনো স্মৃতি রয়েছে। ১৭তম টেস্ট ম্যাচটি কিন্তু জিতেছিল এই কলম্বোতে এবং কি বাংলাদেশ এই পুরনো স্মৃতি থেকে আত্মবিশ্বাস নিবে। পাশাপাশি সাম্প্রতিক যে পারফরমেন্স বলতেই হয়, ব্যাটসম্যানরা দারুণ ছন্দে ফিরেছেন। সেটা কোনো ম্যাচে টপ অর্ডার রান করছেন, কোনো ম্যাচে মিডল অর্ডার রান করছেন। তবে শান্ত মুশফিকের দারুণ ছন্দ, সেটা নিশ্চয়ই দলের জন্য পজিটিভ। যদিও আগের ম্যাচে ইন্টেন্টটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, আসলে ম্যাচ জয়ের জন্য কতটুকু খেলেছে। সেসব বিষয় আসলে ভুলে নতুন ম্যাচের জন্য নতুনভাবেই পরিকল্পনা করবে। বলে 2 ইনিংস বল করে মাত্র 3 উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। নাহিদ রানা কোনো উইকেটই পাননি। পরিবর্তন অবশ্যই আসবে প্রথম টেস্টের একাদশে। মেহেদী হাসান মিরাজ ঢুকতে পারেন এবং পেসার নাহিদ রানাকে হয়তো বা ড্রপ দেওয়া হতে পারে। আসলে কতটুকু এখন পর্যন্ত তিনি পারফেক্ট খেলার জন্য সেই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যদিও শন্টেড ঢাল হিসেবে তার সামনে দাঁড়িয়েছেন। বিশ্রাম কাটিয়ে বাংলাদেশ দল অনুশীলনে ফিরবে। তাদের যে দ্বিতীয় টেস্ট রয়েছে সেই টেস্টের জন্য প্রস্তুতি শুরু করবে। আত্মবিশ্বাস যতটুকু আছে সেই সঙ্গে কিন্তু নিজেদেরকে যেই অভিজ্ঞতা কলম্বোতে, সেই অভিজ্ঞতা কাজে লাগালে একটা ইতিবাচক ফলাফল এখান থেকে পাওয়া যেতেও পারে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। হুঁশিয়ারি তেহরানের, পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির মামলায় সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার, আছেন ডিবি হেফাজতে। ভোটে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি নেতাদের। এবং জুলাই হত্যাযজ্ঞের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল, বললেন প্রধান উপদেষ্টা। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের গুরুত্ব, সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ। এ ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।